হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের টি20 সিরিজ ম্যাথ চলছে। টি20 সিরিজের আজকে ক্লাস 6 ফার্স্ট অঙ্ক দেখো। 101 এ কি বলা আছে? 101 আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটার ভ্যালু বার করতে বলেছে। এটা খুব সহজভাবে এখানেই হয়ে যাবে। দেখো 1 প্লাস 4/2 প্লাস 3/5, এইটুকুটা যদি 5 মাইনাস 1/2 যদি করি তাহলে 5 দুগুণে 10। এই দেখো 5 দুগুণে 10 মাইনাস 1, তাহলে কত আসছে? এটা 9/2। ঠিক আছে, তার মানে 2 প্লাস 3 এটা কত আসছে? 9/2। 2 ওপরে চলে যাবে, 2 ওপরে চলে গেলে 9, যদি এখানে 3 3 9 কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে 2/3, তাহলে 2 প্লাস 2/3 মানে 3 দুগুণে 6 2 8, তাহলে এটা কত হচ্ছে? 8 এর 3। ঠিক আছে, এটা কত হবে? 8 এর 3। 8 এর 3, তার 8 এর 3 কোথায়? এই পুরো নিচের যে পার্টটা আছে সেটার পার্টের ভ্যালু কত আসলো? 8 এর 3। কি আছে এই পার্টটা? 1 প্লাস 4 এইটুকুটা আসলো 8 এর 3। 4 দিয়ে যদি 8 কে কাটি, 4 দুগুণে 8 মানে 2/3। এটা আবার উল্টে গেলে 3/2, তাহলে 1 প্লাস কত? 3/2। এই পার্টটা কিন্তু আমরা এখনো হাত দিইনি। আচ্ছা, 1 প্লাস 3/2 মানে এটা কত? 2 একে 2 প্লাস 3 মানে এটা 5 এর 2। এই ফার্স্টের পার্টটা, এই পুরো যে ফার্স্টের পার্টটা আছে, এই পুরো ফার্স্টের পার্টটার ভ্যালু কত বেরোলো? এই ফার্স্টের পার্টটার ভ্যালু বেরোলো 5/2। আর এইটা খেয়াল করে দেখো, 10 ডিভাইডেড বাই 2 মানে এটা কত? 5। আর এটা হাফ গুণ আছে, তার মানে মাইনাস 5/2। তাহলে প্লাস 5/2 মাইনাস 5/2 ইকুয়ালস টু কত হবে? 0। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। এইবারে 102টা একটু দেখো। 102 সহজ অঙ্ক, কঠিন অঙ্ক নয়, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, তাহলে ফার্স্টের পার্টের আমাদের 101 এ বেরোলো 0 আনসার। এবার 2 নম্বরটা দেখো। 102 তে কি বলা আছে? 2 ইকুয়ালস টু x প্লাস 1/1 প্লাস 1/3 প্লাস 1/4। এখানে এটা হলে x এর ভ্যালু কত? তাহলে এটা 3/4 যদি দেখি, তাহলে 3 4 12 একে 13, 13 4, 13 4, 13 4। এবারে কি হচ্ছে? তাহলে x প্লাস 1/1 প্লাস 1 এটা কত? 3 4 12 একে 13, 13 4। ওপরে চলে গেলে 4/13 করে দিচ্ছি। 2 ইকুয়ালস টু এটা, তাহলে 2 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? x প্লাস 4 উপরে গেলে 4 এর 13, 13 প্লাস 13 একে 13, 13 প্লাস 4 কত? 17, 17 বাই কত হচ্ছে? 13। একবারে উল্টে চলে গেলে 13/17 হবে। আচ্ছা, একবারে করছি না, দেখো বুঝতে অসুবিধা হতে পারে। এটা কত হচ্ছে? 1 প্লাস 4/13, 13 13 কে 13 প্লাস 4 কত? 17, 17/13। ঠিক আছে, এইটা এই পার্টে নিয়ে আসি। তাহলে 2 ইকুয়ালস টু কত? x প্লাস 1 বাই কত আসছে? 13 একে 13 প্লাস 4 17, 17/13। 13 উপরে চলে গেলে x ইকুয়ালস x প্লাস কত? এটা 13/17। 2 ইকুয়ালস টু, তাহলে x এর ভ্যালু কত আসছে? 2 থেকে 13/17 মাইনাস 2 মাইনাস 13/17। 17 দুগুণে কত হয়? 34, 34 মাইনাস 13 ডিভাইডেড বাই 17। তাহলে 34 থেকে 13 বাদ দিলে এখানে 2 একে 3 একে 4 1, আর এখানে কত? 21/17। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো? 21/17। দ্যাট ইজ অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? বৃহত্তম ভগ্নাংশ কোনটি? আমরা, তোমাদের খেয়াল আছে কিনা, আমরা যখন ওই ফ্র্যাকশনের চ্যাপ্টার না, কোথাও একটা প্রিভিয়াস ইয়ারে যখন করছিলাম, তখন আমরা বলতাম যে যখন বৃহত্তম বা ক্ষুদ্রতম চেক করার ব্যাপার আসবে, তখন আমরা দুটো দুটো করে চেক করব গুণের মাধ্যমে। মনে আছে? 7/8 আর 13/16, এটাকে চেক করতে হয় কিরকম ভাবে? এই দুটোকে কম্পায়ার করতে হয়। 7/8 আছে, আর একটা কত আছে? 13/16। এটা কত? 7 16 কত? 112 হয়, তাহলে এটা 112। 8 13 কত? 104। 104 ছোট, আমরা বৃহত্তম খুঁজছি। 112 বড়, তার মানে এই দুটোর মধ্যে 7 8 বড়। এবার তাহলে এইটা গেল, এই দুটোর মধ্যে 7 8 বড়, এটা বড় নয়। 7 8 এখন পর্যন্ত বড় চলছে। এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি, 4 7 28, এটা কত? 280। আর এটা 3 8 24, 240 প্লাস সামথিং কিছু একটা হবে। তার মানে এইটাও বড় নয়, এটাই বড় চলছে এখনো পর্যন্ত। এবার এইটার সাথে যদি এইটাকে কম্পেয়ার করি, তাহলে 80 ইন্টু 7, 80 ইন্টু 7 মানে কত? 7 8 56, 560। আর 6 8 এটা কত? 480। 8 ইন্টু 63 যদি করি, 480 প্লাস সামথিং কিছু আসবে। তার মানে এটাও বড় নয়, বড় কোনটা চলছে? 7/8। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এবারে দেখো নেক্সট
104 কি বলেছে, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত বছরে? বছরে পুত্রের মানে ছেলের বয়স কত এটা জানতে চাইছে। 2 বছর পরে আর 10 বছর, এখানে দুখানা অবজারভেশন চলছে, একটা 10 বছর আগের গল্প চলছে আর একটা 2 বছর পরের গল্প চলছে। এবারে দেখো 2 বছর পরে কি হবে, বলেছে পিতার বয়সের দ্বিগুণ, তাহলে ফাদারের যেটা এজ আছে তার বয়সের দ্বিগুণ সানের বয়সের কত গুণ হবে, 5 গুণ হবে। এটা কত বছর বাদে? 2 ইয়ার্স আফটার 2 ইয়ার্স। একটা 10 ইয়ার্স এগো, 10 ইয়ার্স আগো একটা চলছে কার, ফাদার আর সানের কথা, আর একটা চলছে আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স এখানেও ফাদার আর সান আছে। আফটার 2 ইয়ার্স এর গল্পটা এরা আগে শোনাচ্ছে যে ফাদারের বয়সের দ্বিগুণ সানের বয়সের 5 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা ফাদার আর সানের যদি রেশিও বার করি, দেখো ফাদার কত 5 ইউনিট আর সান কত, সান হচ্ছে গিয়ে 2 ইউনিট। বুঝে গেছে, দুজনই তো আছে। যদি এটা অসুবিধা হয় তাহলে কিভাবে করতে হয় তোমরা জানো অলরেডি, এই যে ফাদার বাই সান বা সান বাই ফাদার হোয়াট এভার যা খুশি তাই করো, 5 বাই কত 2, তাহলে ফাদার কত 5 ইউনিট, সান কত 2 ইউনিট। এটা কত বছর বাদে? 2 বছর বাদে হবে। তাহলে ফাদার 5 ইউনিট, সান হচ্ছে গিয়ে তোমার 2 ইউনিট। আমরা রেশিও যেহেতু বলছি, রেশিও মানে ইউনিটে কথা হচ্ছে, এক্সাক্ট বয়সের কথা কিন্তু হচ্ছে না। এক্সাক্ট বয়সকে তো আমরা এখানে লিংক করব, কানেক্ট করব, তারপরে কথা আসবে। এবারে বলেছে কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাহলে পুত্র যদি ভাই 1 ইউনিট হয় তাহলে পিতা অবভিয়াসলি 7 ইউনিট হবে, যেহেতু 7 গুণ বলে দিয়েছে। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, 10 বছর আগে আর 2 বছর বাদে এই দুটোর মধ্যে গ্যাপিং কত? 10 বছর আগে 2 বছর বাদে যদি পড়াশোনা করো তাহলে তোমরা জানো অলরেডি, আমরা এটা বুঝিয়েছি, ভালো মতন করে বুঝেছি যে 10 বছর আগে আর 2 বছর বাদে গ্যাপিং হচ্ছে, এখানে এদের দুজনের মধ্যে গ্যাপিং হচ্ছে 12 বছরের, 12 ইয়ার্স। তাহলে 12 বছরের ডিফারেন্স হলে দুজনেরই বয়স 12 করে ডিফারেন্সে হবে, মানে এখান থেকে এখানে এই বাপের বয়সও 12 বছরের ডিফারেন্স তৈরি করবে, ছেলের বয়সও 12 বছরের ডিফারেন্স তৈরি করবে, তাহলে ইউনিটে সমান ডিফারেন্স থাকার কথা। কিন্তু এখানে কি দেখো 7:1 আর এখানে 5:2, 7 থেকে কমে 5 ইউনিট হয়েছে, 1 থেকে বেড়ে 2 ইউনিট হয়েছে। ডিফারেন্স সমান সমান দেখাচ্ছে না। ডিফারেন্স যদি সমান না দেখায় তাহলে ডিফারেন্স আমাদের সমান করতে হবে। তোমরা জানো কেমন করে সমান করতে হয়, এই দেখো ওপরের ডিফারেন্সটা নিয়ে নিচেকে গুণ আর নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ, কিংবা এখানে 7 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত 6, 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত 3, 7 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 6 এর, 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 3 এর, 6 আর 3 এর এলসিএম 6, তাহলে আমরা নিচেরটাকে শুধুমাত্র 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ওপরেরটাকে না গুণ করলেও চলবে। একটা পদ্ধতি হচ্ছে ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ, নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ। আমরা এখানে দেখলাম যে ডিফারেন্স 6 আছে আর 3 আছে, 6 আর 3 এর এলসিএম হচ্ছে 6, তাহলে নিচেরটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 6 তৈরি হয়ে যাবে। তাহলে নিচের এই পুরো অপশনটাকে রেশিওটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। বোঝা গেছে? তো রেশিও ব্যালেন্স করবার জন্য নিচের রেশিওটাকে কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 4। তোমরা পজ করে এখানে লিখবে, আমি এখানটা মুছেই একবারে লিখে দিচ্ছি। 5 দুগুণে 10, 2 দুগুণে কত হয়ে যাচ্ছে 4, তাহলে 10:4। এবারে দেখো ডিফারেন্স ঠিক হয়েছে কিনা। 7 থেকে বেড়ে বাপের বয়স কত হয়েছে? 3 ইউনিট বেড়ে 10 ইউনিট হয়েছে। 1 থেকে বেড়ে ছেলের বয়স কত হয়েছে? 3 ইউনিট বেড়ে 4 ইউনিট হয়েছে। ডিফারেন্স সমান সমান আছে, দুজনেরই 3 ইউনিট করে বেড়েছে। বোঝা গেছে? এইবার 3 ইউনিটের ভ্যালু এখানে কত বলা আছে? এই যে 12 বছর। তাহলে 3 ইউনিটের ভ্যালু আমরা এখানে কত লিখবো? 3 ইউনিটের ভ্যালু এখানে 12 ইয়ার্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4 বছর। কি জানতে চাইছে? পুত্রের বর্তমান বয়স কত। এবারে দেখো আমরা যদি এখানে বসাই 4 ইউনিটের ভ্যালু যদি বার করি তাহলে 4 × 4 কত? 16 ইয়ার্স বেরোবে। 16 বছর বয়স হবে, এটা কবে হবে? 2 বছর বাদে পুত্রের বয়স হবে। তোমাকে জানতে চাইছে বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স বার করবার জন্য কি করব? 2 বছর এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে 16 থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে কত বেরোবে? 14 ইয়ার্স। বুঝা গেছে? এই দেখো 4, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু দাঁড়াচ্ছে 4 × 4 দ্যাট ইজ 16 ইয়ার্স।
এটা কি বর্তমান বয়স? অবভিয়াসলি বর্তমান বয়স নয়, এটা কবেকার বয়স? এটা হচ্ছে গিয়ে তোমার 2 বছর বাদে হবে। এবার 2 বছর বাদে যদি হতে হয়, জানতে চাইছে বর্তমান, তাহলে বর্তমান বয়স কত হবে? মাইনাস করে দেবো, ঠিক আছে? 16 - 2 = কত? 14 ইয়ার্স। এটাই পুত্রের বর্তমান বয়স। দ্যাট ইজ অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? আচ্ছা, আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে বেগের অনুপাত জানতে চাইছে। এবারে দেখো কে কতটা যাচ্ছে আগে সেটা দেখি। ডগ কি হয়েছে? যতক্ষণে 5টা পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টা পদক্ষেপ। তাহলে এই আছে তোমার ডগ, ধরো, ঠিক আছে, আর এই আছে তোমার র্যাবিট। কুকুর কি করছে? যে সময়ে মানে টাইম এখানে কিন্তু কনস্ট্যান্ট চলছে, বুঝতে পারছো? যদি কুকুর 1 মিনিটে 5টা পদক্ষেপ ফেলে, তাহলে খরগোশও 1 মিনিটেই 6টা পদক্ষেপ ফেলছে। 6টা বলেছে না? হ্যাঁ, 6টা বলেছে। যদি কুকুর 2 মিনিটে 5টা পদক্ষেপ ফেলে, তাহলে খরগোশ 2 মিনিটে 6টা পদক্ষেপ ফেলছে। সুতরাং টাইম এখানে কনস্ট্যান্ট চলছে, বোঝা গেছে? এবারে দেখো কুকুর কতগুলো পদক্ষেপ ফেলছে? 5টা। 1 2 3 4 5। এটা বোঝানোর জন্য স্টাইল করছি, পরীক্ষার সময় করতে হবে না এরকম, ঠিক আছে? আচ্ছা, র্যাবিট কি করছে? খরগোশ সেই সময় 6টা। 1 2 3 4 5 6। আচ্ছা, একটা ধারণা কি আছে আমাদের, যে কুকুর 5টা পদক্ষেপ ফেলছে আর র্যাবিট 6টা পদক্ষেপ ফেলছে, তার মানে র্যাবিট বেশি দূর যাচ্ছে। গল্পটা কিন্তু এরকম নয়। র্যাবিটের পায়ের মাপ ছোটও হতে পারে, কুকুরের পায়ের মাপ অনেক বড় হতে পারে। মাপ কতটা তার উপরে নির্ভর করছে কে কতটা দূরত্ব যাবে, বোঝা গেছে? এইবারে বলেছে, আচ্ছা আমরা কি জানি এই জায়গাটা একটুখানি একবার বোঝো। ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে টাইম কনস্ট্যান্ট চলছে, সুতরাং টাইম কনস্ট্যান্ট হলে ডিস্টেন্স আর স্পিড কি চলছে? ইকুয়াল। মানে যেটা ডিস্টেন্সের রেশিও সেটাই স্পিডেরও রেশিও আসবে, বোঝা গেছে? এখানে কি জানতে চাইছে? কুকুর এবং খরগোশের বেগের অনুপাত। টাইম তো এখানে ফাংশনই করছে না, এটা ফ্রিজ হয়ে বসে আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে বলেছে কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। তাহলে ডগের 4টা স্টেপ কুকুর মানে খরগোশের কটা স্টেপের সাথে সমান? র্যাবিটের 5টা স্টেপের সাথে সমান। এইটা বলেছে। কেমন করে বুঝলাম স্যার? এই যে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ কি বলেছে? খরগোশ 5টা পদক্ষেপে ঠিক ততটাই দূর যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এইখান থেকে বুঝে গেলাম। তাহলে এখান থেকে যদি রেশিও বার করি, তাহলে ডগের কত? ডগ 5 ইউনিট যাচ্ছে, র্যাবিট কত? র্যাবিট 4 ইউনিট যাচ্ছে। তাহলে ডগ আর র্যাবিটের যদি রেশিও দেখি, তাহলে 5:4। এবার দেখো এই যে 5টা পদক্ষেপ আর এক একটা পদক্ষেপে 5 ইউনিট করে যাচ্ছে, তাহলে এ যাচ্ছে কতটা? 5 × 5 25। র্যাবিটের কটা পদক্ষেপ? র্যাবিটের 6টা পদক্ষেপ আর এক একটা পদক্ষেপে র্যাবিট যাচ্ছে কত? 4 ইউনিট। তাহলে 4 × 6 এ কতটা? 24। এখানে 5 5 এ 25। আর এখানে আমরা এক্ষুনি দেখলাম যে ডিস্টেন্স আর স্পিড এদের ইকুয়াল চলছে। কেন? কারণ টাইম কনস্ট্যান্ট। সুতরাং এই 25 ইউনিট যদি ডিস্টেন্স হয়, 25 ইউনিট স্পিডও। 24 ইউনিট ডিস্টেন্স হলে 24 ইউনিট স্পিড। তার মানে এখানে গতির অনুপাত কত? 25:24। দ্যাট ইজ অপশন বি। বোঝা গেছে পুরো ব্যাপারটা? টাইম কনস্ট্যান্ট ছিল, টাইম কনস্ট্যান্ট হয়ে গেলে ডিস্টেন্স আর স্পিড ইকুয়াল চলছে। তাই যেটা দূরত্ব সেটাই গতিবেগ, যেটা গতিবেগ সেটাই দূরত্ব। ঠিক। এবার দেখো 106 কি বলেছে? একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসের পরে রানের গড় কত? একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। দেখো আগে তোমরা করেছো অ্যাভারেজে চ্যাপ্টারের মধ্যে, এগুলো সমস্ত কিছু আপলোড করা আছে, ভালো মতন করে আমরা ওখানে বুঝেছি। যদি কারো অসুবিধা হয়, তোমরা চ্যানেলের প্লে লিস্টে যাবে, প্লে লিস্টের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো করানো আছে সেগুলো অবশ্যই করবে কমপ্লিট, ঠিক আছে? তাহলে সমস্ত অঙ্কগুলো একদম সহজ মনে হবে। দেখো ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান। আমরা টাকায় জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? 11তম ইনিংস মানে বাড়িতে লোক ছিল 10খানা,
একটা লোক এসে ঢুকলো, 11তম একটা লোক এসে ঢুকলো যে 100 টাকা নিয়ে এসে ঢুকছে। বাড়িতে লোক কতগুলো? বাড়িতে লোক ছিল 10খানা, এখন আরো একজন আসছে, মানে 11টা লোক। ঠিক আছে, এই যে নতুন যে লোক আসছে, নতুন যে মেহমান আসছে, সে কত টাকা নিয়ে ঢুকছে? সে 100 টাকা নিয়ে ঢুকছে। তার জন্য কি হয়েছে, অ্যাভারেজ যেটাই ছিল তার সাথে কত হয়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। আগে আমরা কনসেপ্ট বুঝেছি যে ভাই অ্যাভারেজের সমান টাকা যদি নিয়ে ঢোকে কেউ একটা বাড়িতে বা যদি বেরিয়ে যায়, তাহলে অ্যাভারেজের মধ্যে তো কোনো চেঞ্জই হবে না। যদি এই বাড়ির এই যে লোকের যারা ইনকাম যেটা আছে, ধরো কথার কথা অ্যাভারেজ যদি 50 থাকতো, তাহলে 50 নিয়ে যদি কেউ একটা লোক ঢুকতো, তাহলে তো কোনো চেঞ্জেসই হতো না। চেঞ্জেস কেন আসছে, বাড়ছে কেন? কারণ এই লোকটা এক্সট্রা টাকা নিয়ে ঢুকেছে। বোঝা গেছে? কত করে বেড়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। কত জনের বৃদ্ধি পেয়েছে? এই যে 11 জনের বৃদ্ধি পেয়েছে। তাহলে 5 করে 11 জনের যদি বৃদ্ধি পায়, তাহলে 5 11 55 টাকা তার মানে এক্সট্রা এসছে। এই লোকটা 55 টাকা এক্সট্রা নিয়ে এসছে। 55 টাকা এক্সট্রা নিয়ে এসছে, তাহলে নিয়ে আসতে কত হতো যাতে করে কোনো অ্যাভারেজের চেঞ্জ হয় না? 45 নিয়ে আসতে হতো। কারণ 100 টাকা, বোঝার চেষ্টা করো, 100 টাকা নিয়ে এসছে, এর মধ্যে 55 টাকা এক্সট্রা আছে, যেটার কোনো দরকারই ছিল না। 55 টাকা যদি এক্সট্রা থাকে, তাহলে এর দরকার কত ছিল আসার জন্য? 45 টাকা হলেই চলতো। তার মানে এই যে এক্স এর যেটা ভ্যালু, যেটা অ্যাভারেজে ছিল আগে, সেটা ছিল তোমার 45। 45 ছিল অ্যাভারেজ, 45 টাকা এই বাড়ির ইনকাম ছিল। 45 টাকা নিয়ে ঢুকলে লোকটা কোনো চেঞ্জেস হতো না। 100 টাকা নিয়ে ঢুকেছে, 55 টাকা এক্সট্রা নিয়ে ঢুকেছে। কোথা থেকে পেলাম 55 টাকা এক্সট্রা? কারণ 5 করে সবার বেড়েছে। কত জনের? 11 জনের বেড়েছে। তাহলে 5 × 11 মানে 55 বেড়েছে। তার মানে 55 টাকা এক্সট্রা এসছে। তো 45 ছিল অ্যাভারেজ, এখন আরো 5 বেড়েছে, তাহলে 45 প্লাস 5 কত? 50। সবই কি অপশন বি আনসার হচ্ছে নাকি? যখন থেকে দেখতে পাচ্ছি তখন থেকে সবই দেখতে পাচ্ছি অপশন বি আনসার। চলো ঠিক আছে, তাহলে অপশন বি গেল, 50 হবে এটার আনসার। 106 এর পরে নেক্সট দেখো। এ এবং বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিমি প্রতি ঘন্টা এবং 5 কিমি প্রতি ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে তারা আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে? সিম্পল অঙ্ক, রিলেটিভ স্পিডের অঙ্ক। এই একটা সার্কুলার পাথ আছে, সেই সার্কুলার পাথ বরাবর এ আর বি এইখান থেকে ধরো হাঁটা দেওয়া স্টার্ট করেছে। ঠিক আছে, এ রওনা দিয়েছে এইদিকে, বি ও রওনা দিয়েছে এইদিকে, বাট দুজনের স্পিডের মধ্যে ডিফারেন্স আছে। এর স্পিড, এটা এই পুরো সার্কুলার পাথটা কত? এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে একদম যে এইখান পর্যন্ত যে সার্কুলার পাথ, সেটা হচ্ছে 35 কিলোমিটারের। বোঝা গেছে? এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিমি প্রতি ঘন্টা এবং 5। এর হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, বি এর হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এটা স্পিড। তাহলে রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে কি হয়? অলওয়েজ মাইনাস হয়। তাহলে রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে যদি মাইনাস হয়, তাহলে এদের এ আর বি এর রিলেটিভ স্পিড কত? 5 - 4 দ্যাট ইজ 1। তাহলে 35 কিলোমিটার কভার করতে সময় কত লাগবে? এই যে 5 - 4, আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম আমরা কি বার করছি? টাইম। তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে? ডিস্টেন্স আপন স্পিড। এই যে ডিস্টেন্স কত? 35। স্পিড, রিলেটিভ স্পিড কত? 5 - 4 মানে 1। তাহলে 35 ডিভাইডেড বাই 1 মানে কত? 35 আওয়ার্স। একটা ইন্টারেস্টিং জিনিস বোঝার চেষ্টা করো এখানে, এটা যেহেতু সার্কুলার পাথ, তাই একে অপরকে ক্রস করার কথা হচ্ছে। যদি সার্কুলার পাথ না হয়ে এটা যদি স্ট্রেট লাইন বরাবর যেত, তাহলে এ আর বি এর মধ্যে দেখা আর হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কেন? কারণ এর স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, বি এর স্পিড হচ্ছে গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার। তো এর বি তো প্রথমেই এ কে ক্রস করে দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? বি প্রথমেই এ কে ক্রস করে দিয়ে চলে যাবে প্রথম ঘন্টাতেই, এবং ওই যে প্রত্যেক ঘন্টার যত বাড়বে, প্রত্যেক ঘন্টা সাথে সাথে 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার করে ডিফারেন্স বাড়াতে থাকবে বি। বোঝা গেছে? সার্কুলার পাথ জন্য দেখা যাচ্ছে, মানে এটা কত ঘন্টা আনসার? 35 ঘন্টা। এই একটা অপশন সি হয়েছে আনসার এতক্ষণে। চলো 108 এরটা দেখো। 108 এ কি বলা আছে? এ এবং বি দুটি নৌকা 108 কিলোমিটার দূরের একটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি
নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 15 কিমি প্রতি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় তারা পরস্পরের সাথে মিলিত হবে? খুব সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। দেখো, স্রোত যখনই আছে, ব্যাপার স্রোতের গল্প যখনই হচ্ছে, নদী এই আছে ধরো, ঠিক আছে, এই ধরো নদী আছে, এইখানটাতে এই একটা নৌকা, ঠিক আছে ভাই, নৌকা তো কোনোভাবেই হলো না, ঠিক আছে চলো, তোরা না এখানে লিওনার্দো দা ভিঞ্চি আসবে আর্ট করার জন্য, যতটুকু হচ্ছে ততটুকুতেই খুশি থাকো, আর্টের কথা বলছি, হ্যাঁ ঠিক আছে চলো। এই একটা নৌকা আছে, নৌকা নদীতে নামা মানেই দুরকম ভাবে চলতে পারে, এইদার স্রোতের অনুকূলে চলবে, না হলে স্রোতের প্রতিকূলে চলবে। এদের এই দুজনের মধ্যে, এই যে নৌকা আছে আর এই নৌকা আছে, এই নৌকার মধ্যে গ্যাপিং কত? 108 কিলোমিটারের। এ যদি নৌকা যদি স্রোতের অনুকূলে চলে তাহলে এ চলবে স্রোতের প্রতিকূলে, এ যদি অনুকূলে চলে তাহলে এ চলবে প্রতিকূলে। এ এবং বি দুটি নৌকা 108 কিলোমিটার, এ এবং বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ বলেছে 12 কিলোমিটার। আর যদি এ স্রোতের অনুকূলে, তাহলে এ পয়েন্ট এটা, এটা আমরা এ ভাবছি, এটাকে বি ভাবছি, এ যদি স্রোতের অনুকূলে চলে তাহলে এর স্পিড কত? এর স্পিড আছে, স্থির জলের স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। জলে নামার সাথে সাথে স্রোত একে ঠেলবে। এখন স্রোত কত স্পিডে ঠেলবে আমরা জানি না, তাহলে 12 নিজস্ব স্পিড আছে প্লাস স্রোতের স্পিড আমরা ধরে নিচ্ছি সি, সি মানে কারেন্টের স্পিড, ঠিক আছে। আর এর স্পিড কত? একে স্রোত কি করবে? ঠেলবে, একে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাই যেটা 15 দেখতে পাচ্ছ সেখান থেকে স্রোত মাইনাস হয়ে যাবে, তাহলে স্রোত হয়ে যাবে আলটিমেটলি স্পিড কত হচ্ছে? 15 মাইনাস সি। বোঝা গেছে এই জায়গাটা? আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নৌকা জলে নামা মানে ইদার স্রোত তাকে বাধা দেবে, না হলে স্রোত তাকে সাহায্য করবে। বোঝা গেছে? আচ্ছা, এইবারে বলেছে 108 কিলোমিটার পরস্পরের বিপরীতে, পরস্পরের বিপরীতে যদি যায় তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। একই গল্প, আমরা টাইম নিয়ে কথা বলছি, তাহলে টাইম কি হবে? ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। স্পিড, রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশনে কি হবে? প্লাস একজনের 12 প্লাস সি, আরেকজনের 15 মাইনাস সি। সি আর সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 12 15 27, 4 27 108। এই যে আবার অপশন বি আনসার, ঠিক আছে। 4 ঘন্টা, 4 ঘন্টা। চলো নেক্সট। নেক্সট কি বলেছে? রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা এবং 2 কিমি প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে। কেন? রাজ এখানে, প্রেমও ছিল এখানটাতে। এখন ভাই এদের দুজনের মধ্যে হয়ে গেছে ঝগড়া, ঝগড়া হয়ে রাজ এদিকে হাঁটা দেওয়া স্টার্ট করেছে আর প্রেম এদিকে হাঁটা দেওয়া স্টার্ট করেছে। এবার এই যে দুজন দুদিকে যাচ্ছে, একজনের স্পিড কত? 3 কিলোমিটার পার আওয়ার। কার স্পিড? রাজের। রাজের স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর প্রেমের স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভাই 2 ঘন্টা ধরে, এ তো 2 ঘন্টা ধরে 3 প্লাস 3 6 কিলোমিটার যাবে, এ 2 প্লাস 2 4 কিলোমিটার যাবে। তাহলে এইখানে এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত হয়ে গেছে? 10 কিলোমিটার। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এই তো 110। দেখো, একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? একদম সহজ অঙ্ক। কি এ আর বি আমাদেরকে টোটাল ওয়ার্ক ফাইন্ড আউট করতে হবে। টোটাল ওয়ার্ক মানে এখানে ট্যাঙ্কের যেটা আছে ক্যাপাসিটি, ঠিক আছে। এ আর বি, এ 30 ঘন্টায় ভরে দিচ্ছে, বি কত? বি 45 ঘন্টায় ভরে দিচ্ছে। ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার জন্য আমাদের কি করতে হবে? 30 আর 45 এর এলসিএম, এলসিএম কত? 90। 30 3 30 90, 45 দুগুণ 90। দুজন যদি একসাথে আসে কাজ করতে তাহলে 90 ইউনিট কাজ, 3 2 5, 5 18 90, 18 আওয়ার্স, 18 ঘন্টায় ট্যাঙ্ক পূরণ হয়ে যাবে। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারবে? তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করার সময় আমরা একটা সূত্র করেছিলাম, মনে আছে? T1 D1 M1 E1 বাই W1 ইকুয়ালস টু T2 D2 M2 E2 বাই W2। শুধুমাত্র ওখানে মনে রাখার জিনিস যে ওয়ার্ক নিচে বাকি সব উপরে, ওই সূত্র দিয়ে অঙ্ক এটা। T1 D1 আমি একবার সূত্রটা লিখে দিচ্ছি, T1 D1 M1 E1 বাই W1। এক্সপ্লেনেশন যদি চাও কোনটা কি, ওই তোমরা টাইম এন্ড ওয়ার্ক গিয়ে দেখো, ওখানে পেয়ে যাবে। আমি এখানে টাইম নষ্ট করব না আর। T2 D2 M2
E2 বাই W2, এটা হচ্ছে ওয়ার্ক ডান আর এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক বা নিউ ওয়ার্ক। এখানে কতজন লোক বলেছে? 72 জন লোক। 72 72 জন লোক 280 মিটার, টোটাল ওয়ার্ক কত? 280 মিটার কাজ করে দিয়েছে। কত দিনে কাজ করে দিয়েছে? 21 দিনে গেঁথে দিয়েছে, 21। ঠিক আছে, ইকুয়ালস টু বলেছে কতজন লোক জানি না, তাহলে এখানে M2 লিখে দিলাম। কতজন লোক 18 দিনে 100 মিটার কাজ করে দেবে? 100 মিটার দেখো 0 0 কাটা, 7 দিয়ে কাটলে 4 7 28, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে 18 দিয়ে 72 কে কাটলে 4 18 72। আচ্ছা 4 আর 4 কাটা, 3 10 30, তাহলে M2 এর ভ্যালু কত? 30, 30 জন লোক। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। 112 দেখো। এ এবং বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ই সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে তবে তাদের আয়ের সমষ্টি কত টাকা? আমরা ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর মধ্যে সম্পর্ক কি জানি? যে ভাই ইনকাম থেকেই এক্সপেন্ডিচার আর সেভিংস আসে, ইনকাম থেকেই এক্সপেন্ডিচার প্লাস সেভিংস আসে, ইনকাম থেকে এক্সপেন্ডিচারও আসে, সেভিংসও আসে ইনকাম থেকে। বোঝা গেছে? আচ্ছা, এ আর বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত, এ আর বি আছে, এদের ইনকামের রেশিও কি দেওয়া আছে? ইনকামের রেশিও দেওয়া আছে 9:7, আর এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে কত? 4:3। ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে আসে সেভিংস। সেভিংস কত কত করে করে? দুজনই, এও 200 টাকা করে, বিও করে 200 টাকা। ঠিক আছে, আচ্ছা এখানে যদি গ্যাপিং সমান থাকে তাহলে আমরা সোজাসুজি এখানে 200 লিখে দিতে পারবো। গ্যাপিং সমান আছে কিনা দেখো, ইনকাম 9 ইউনিট, এক্সপেন্ডিচার 4 ইউনিট, তাহলে সেভিংস কত? সেভিংস 5 ইউনিট। 7 আর 3 সেভিংস কত? 4 ইউনিট। এই যে গ্যাপিং সমান নাই, এখানে ডেটা সমান আছে, দুজনেই 200 200 করে সেভ করছে, কিন্তু ওইখানটাতে গ্যাপিং সমান নাই। গ্যাপিং সমান বানাতে হবে। গ্যাপিং সমান বানানোর জন্য তোমরা পদ্ধতি জানো, 9 আর 7 এর ডিফারেন্স, ওপরে ডিফারেন্স নিয়ে নিচেকে গুণ, 4 আর 3 এর ডিফারেন্স, নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ। তাহলে এই ডিফারেন্স নিয়ে যদি আমরা গুণ করি, 9 আর 7 এর ডিফারেন্স কত? 2, 4 আর 3 এর ডিফারেন্স কত? 1, তাহলে ওপরে 1 গুণ করাও যা, না গুণ করাও তাই। তাহলে এ আর বি এর ইনকামের রেশিও কত আছে? 9:7ই থাকবে, কেন? 1 গুণ হবে। এক্সপেন্ডিচারের রেশিও কত হবে? 4 আর 3 ছিল 4:3, ওপরে ডিফারেন্স 2, 2 দিয়ে যদি নিচেরটাকে গুণ করি তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। বোঝা গেছে? এবারে দেখো ডিফারেন্স, 9 থেকে 8 ডিফারেন্স কত? 1 ইউনিটের। 7 থেকে 6 ডিফারেন্স কত? 1 ইউনিটের। আর দুজনেই সেভ কত করে? দুজনেই সেভ করে 200 টাকা করে, এও 200 টাকা, বিও 200 টাকা। তাহলে এই যে 1 ইউনিট যেটা সেভিংস আমরা দেখতে পেলাম, সেই 1 ইউনিটের ভ্যালু কত আছে? 200 টাকা। ঠিক আছে, আমি এই পাশটা মুছছি, এই পাশে লিখবো। আচ্ছা, তাহলে ওই 1 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 1 ইউনিটের ভ্যালু বলা আছে 200 টাকা। কি জানতে চাইছে? বলেছে তাদের আয়ের সমষ্টি কত? 9 এর সাথে 16 ইউনিট, 16 ইন্টু 200 মানে 3200 টাকা। করেরই দরকার ছিল না আর। ঠিক আছে, 3200 টাকা। ঠিক, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5 এর 12, সংখ্যা দুটি কত? ফার্স্ট অফ অল, সংখ্যা দুটো আমরা জানি না, যেটা জানি না সেটা কি ধরার ব্যাপার থাকে? ভ্যারিয়েবল ধরার ব্যাপার থাকে। তাহলে একটা সংখ্যা ধরে নিচ্ছি x, আর একটা সংখ্যা ধরে নিচ্ছি y। x প্লাস y এর সমষ্টি কত বলে দিয়েছে? 10 বলে দিয়েছে। এদের অনন্যক, অনন্যক মানে উল্টে দেওয়া আমরা জানি সহজ কথায়। তাহলে 1/x প্লাস 1/y, তার ভ্যালু কত বলে দিয়েছে? 5 এর 12। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে x y চলে আসবে নিচে, উপরে আসবে x প্লাস y, তার ভ্যালু কত? 5/12। ঠিক আছে, x প্লাস y এর ভ্যালু এখানে 10 বলে আছে, তাহলে 10 ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কত? 5/12, 5 দুগুণে 10, তাহলে x y এর ভ্যালু কত পেলাম? 24। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই এত কিচ্ছা করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে x প্লাস y হচ্ছে 10 আর x প্লাস এক্স ওয়াই হচ্ছে 24। আমি এখানে সুবিধার জন্য লিখে রাখছি x প্লাস ওয়াই 10। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন আছে। এবার আমরা হিট অ্যান্ড ট্রায়াল করব। কারণ বলেছে সংখ্যা দুটি কত, আমি এখান থেকে তুলবো। এমনি অপশন বি দেখেই বোঝা যাচ্ছে, যদি 6 আর 4 নিই, একটাকে 6 একটাকে যদি 4 নিয়ে নিই, তাহলে 6 আর 4 10ও স্যাটিসফাই করে, 4 6 24ও হয়। স্যার অন্যগুলো একটুখানি দেখান। অন্যগুলো দেখাচ্ছি, দেখো 8 আর 2, 8 আর 2 এর যোগ করলে 10 তো হবে, কিন্তু 8 দুগুণ 16 হয়ে যাবে। 7 আর 3 এর 10 তো হবে, 3 7 21 হয়ে যাবে। 9 আর 1 এ 10 তো হবে, কিন্তু 9 আর 1 গুণ করলে 9 1 এ 9 হয়ে যাবে। তাহলে স্যাটিসফাই করছে না, একমাত্র অপশন বি স্যাটিসফাই করছে। আজকে সেট যা দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে সব অপশন বি মেরে দাও।
এমনি সব আনসার মিলে যাবে। একটা অঙ্ক বোধহয় অপশন সি আর 2-3টে অঙ্ক বোধহয় অপশন এ পেলাম, বাকি সব অপশন বি। চলো নেক্সট বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, গসাগু 8 হলে তাদের লসাগু কত? সহজ অঙ্ক, এক্স ধরে করতে হবে। দেখো একবার দেখো করেই দিই। আমরা সংখ্যা দুটো অনুপাত 3:5, তাহলে সংখ্যা জানি না 3:5, n1 আর n2 এর রেশিও কত বলা আছে 3:5, তাহলে সংখ্যা দুটো আমরা যদি জানতে চাই তাহলে n1 যদি 3x হয়, n2 কত? n2 হচ্ছে 5x। এই দুটোর HCF কত আসবে? অবভিয়াসলি এই দুটোর HCF আসবে x, আর x এর ভ্যালু কত বলা আছে? 8 বলা আছে। দেখো x এর ভ্যালু যদি 8 হয় তাহলে একটা সংখ্যা কত? একটা সংখ্যা 3 8 24, আর একটা সংখ্যা 5 8 40। এখন 24 আর 40 এর বলে দিয়েছে লসাগু বার করতে। 24 আর 40 এর লসাগু যতদূর মনে হচ্ছে 120 হবে। 40 দুগুণে 80, 80 কে 24 কাটতে পারে না। 3 40 120, 120 কে 24 কাটতে পারে, 5 24 120 হয়, তার মানে অপশন বি, এটা অপশন বি 120। ঠিক আছে, চলো অঙ্কগুলো আমি সেট করেছি, বাট সবই যে অপশন বি দিয়ে দিয়েছে এটা বুঝতে পারিনি। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আমাদেরকে চেক করতে হয় যে 29 899 কে ভাগ করতে পারে কিনা। যদি ভাগ করতে পারে তাহলে 29 দিয়ে 63 কে ভাগ করে দেবো, যেটা ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ হবে। বোঝা গেছে? 899 কে একবারে ভাগ করে দেখি। দেখো 3 29 87, 87, 2 পরে দেখবে 29 1 29, তার মানে এটা মিলে যাচ্ছে, 31 দিয়ে মিলে যাচ্ছে। এবার 63 কে যদি 29 দিয়ে ভাগ করি, 29 দুগুণে কত? 58, 58 আর 5 63, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? 899 কে 29 দিয়ে ভাগ করলাম, মিলে গেল 31 দিয়ে। যেহেতু মিলে যাচ্ছে সুতরাং 29 দিয়ে 63 কে ডাইরেক্ট ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ হবে। কেন স্যার? আমরা যখন ওই এইচসিএফ এলসিএম বা নাম্বার সিস্টেমের যখন ওই পার্টগুলোতে যাব তখন আমি ভালো মতন করে জিনিসগুলো আলোচনা করব, তবু একবার শুনে নাও এখানে ব্যাপারটা কি হচ্ছে। ধরো একটা দরজা আছে, এই একটা দরজা আছে, এটা দিয়ে একটা মানুষ একদম ধরো 899 সেন্টিমিটার চওড়া এরকম একটা মোটা মানুষ, সে যদি পার হয়ে যেতে পারে তাহলে আমাকে দেখতে হবে যে 29 পার হতে পারবে কিনা। এবার 29 আর 899 যদি একই গোত্রের হয়, কেমন করে বুঝবো আমি? 29 যদি 899 এর ফ্যাক্টর হয়, মানে ভাগ যদি করতে পারে, বুঝে গেছে? তাহলে 899 যদি ওই মোটা মানুষটা যদি পার হয়ে যায়, তাহলে 29 চিকন মানুষ পার হতে পারবে না এটা দিয়ে? অবভিয়াসলি পার হতে পারবে। এবার 899 আর 29 দুজনেই মানুষ কিনা সেটাই চেক করার জন্য 29 দিয়ে 899 কে ভাগ করতে হয়। মানে এই দরজা দিয়ে 899 পার হয়ে যাচ্ছে, এও মানুষ, আর 29 যে আছে সেও যদি মানুষ হয়, তাহলে 899 পার হলে 29 তো এই দরজা দিয়ে পার হতে পারবেই। মানুষ কিনা সেটাই চেক করার জন্য 899 কে 29 দিয়ে ভাগ করে দেখতে হয়। যদি ভাগ মিলে যায় তাহলে বুঝবো যে এরা দুজন একই গোত্রের, মানে এ ফ্যাক্টর 29 ফ্যাক্টর, আর 29 ফ্যাক্টর হয়ে গেলে এ পার হয়ে যেতে পারবে। সুতরাং এবার 899 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করেছিলাম, ম্যাক্সিমাম রিমাইন্ডার বা ভাগশেষ কত হতে পারে? 888 হতে পারে। কিন্তু যখন 29 দিয়ে ভাগ হবে ওই একই নাম্বারকে, তখন ম্যাক্সিমাম রিমাইন্ডার বা ভাগশেষ কত হতে পারে? 28 হতে পারে। সুতরাং 899 বড় নাম্বার দিয়ে ভাগ করে আমার ভাগশেষ কত এসেছিল? ভাগশেষ এসেছিল 63। বোঝা গেছে? 63 বলা আছে। যেহেতু এই 63 নাম্বারটা 29 এর বড়, সুতরাং 29 যখন ভাগ করতে যাবে তখন 63 কে তো ভাগ করে দেবেই, আর ভাগ করে যেটা এক্সট্রা ভাগশেষ থাকছে সেটাই ভাগশেষ থাকবে, দ্যাট ইজ অপশন সি 5 থাকছে আমাদের ভাগশেষ। 116 দেখো, 116 একদম সহজ অঙ্ক। 0.05 0.05 ইন্টু 0.05, তার মানে এটা চলছে কি a কিউব, মাইনাস 0.04 0.04 ইন্টু 0.04 মানে b কিউব। আর নিচেরটা দেখো a স্কোয়ার প্লাস ab, কেমন করে বুঝলেন স্যার? এই যে 4 আর 5 এ যদি গুণ করো, 0.05 ইন্টু 0.04 যদি গুণ করো তাহলে 0.002 আসবে। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এখানটাতে আছে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab
ab প্লাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার যদি আমরা করি তাহলে এই ওপরের পার্ট আর নিচের পার্ট কেটে যাবে, বোঝা গেছে? মানে এই পার্ট আর ওই a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার যেটা আসবে সেই পার্ট কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে? a মাইনাস বি পড়ে থাকবে। a মাইনাস বি মানে কি 0.05 মাইনাস 0.04, এই দুটোর মধ্যে যদি গ্যাপিং করি তাহলে 0.01 আনসার, দ্যাট ইজ অপশন সি। ঠিক আছে, 0.01 হয়ে যাবে এটার আনসার, কারেক্ট আনসার। নেক্সট দেখো 117তে কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে? মানে সবার আগে আমাকে 48, 72 আর 84 এলসিএম বার করতে হবে। এলসিএম যেটা হবে সেটাকে 48, 72 আর 84 ভাগ করে দিতে পারে, তার থেকে 10 মাইনাস করে দেবো। কেন? বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করব, তার মানে ওই নাম্বারের সাথে 10 যোগ করব, তখন গিয়ে এলসিএম হবে, দ্যাট ইজ বিভাজ্য হবে। এইবারে আমি ভাই ওই সহজ নিয়ম যেটা আমাদের আছে ছেলেবেলা থেকে যেটা করে আসি আমি সেটা দিয়েই করতে অভ্যস্ত। আমি শর্টকাট করতে বলি, বাট এখানে এটাই বেশি সুবিধাজনক হবে প্রবাবলি। ঠিক আছে, কত দিয়ে কাটে দেখো, 6 দিয়ে তো কাটছে, 6 8 48, 6 12 72, 6 14 84। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, আর একটা 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 7। তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 ইন্টু 3 যদি করি 144, 144 ইন্টু 7 144 ইন্টু 7, 7 দিয়ে এখানে 100 কে গুণ করলে 700, প্লাস 4 সাথে 28, 280, প্লাস 4 সাথে 28, তাহলে 280 প্লাস 28 মানে 308, 308 প্লাস 700 মানে এটা কত? 1008। 1008 হয়ে গেলে বিভাজ্য হয়ে যাবে। এবার তার মানে 1008ই দরকার, কিন্তু আমাকে বলেছে তার সাথে 10 যোগ করতে হবে, তার মানে এখান থেকে আমরা যদি 10 মাইনাস করে দিই তার মানে ওই সংখ্যাটা পাবো কত? 998। 998 এর সাথে যদি 10 যোগ করি তবে বিভাজ্য হবে। দেখো 1008ও কিন্তু অপশানে আছে, 1008 কিন্তু আনসার হবে না, কারণ 1008 এর সাথে 10 যোগ করে দিলে সেটা হবে 1018, সেটা কিন্তু বিভাজ্য নয়। বলেছে কোন নাম্বারের সাথে আমি 10 যোগ করব যাতে করে বিভাজ্য হয়, তাহলে 1008 বিভাজ্য, 1008 থেকে 10 মাইনাস করলে 998, এটার সাথে 10 যোগ করলে তোমার বিভাজ্য হবে। এবার 118 কি বলেছে দেখো, 118 বলেছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 2। স্যার কেমন করে? দেখো 3 টু দি পাওয়ার 2n মানে কি, এখানে 3 আছে, বেস 3 আছে, মানে 3 দিয়ে ভাগ যাবে। 9 সহগ 9 আছে, 9ও 3 দিয়ে ভাগ যায়, সেটাও 3 দিয়ে ভাগ যাবে। 5 তাই ঝামেলা, 5 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 পর্যন্ত তো ভাগ যাবে, মানে 3 প্লাস 2 5 মানে কি 3 তো ভাগ যাবে, 2 ভাগ যাবে না। 2 যদি ভাগশেষ না, ভাগ যদি না যায় তাহলে ভাগশেষ কি পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, দ্যাট ইজ অপশন বি। ঠিক, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? কোন সম্পত্তির 3 এর 4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4 এর 7 অংশের মূল্য কত টাকায়? আচ্ছা, আমাকে সবার আগে দেখতে হবে যে মোট সম্পত্তিটা কত। মোট সম্পত্তি করার জন্য আমরা 1 ইউনিটও ধরতে পারি, 1 ইউনিট আমরা জেনারেলি ধরি না, আমরা কি ধরি? যেহেতু মোট সম্পত্তির আমাকে 3 এর 4, দেখো মোট যেটা সম্পত্তি আছে সেই সম্পত্তির আমাকে 3 এর 4 অংশ বার করতে হবে, সেই সম্পত্তির আমাকে 4 এর 7 অংশ বার করতে হবে। তাই 7 আর 4 এর মুখ দেখে আমরা 4 সাথে 28 এলসিএম ধরবো মোট সম্পত্তি। তাহলে মোট সম্পত্তি 3 এর 4, 4 সাথে 28, 28 এর 3 এর 4, বুঝতে পারছো তো? 28 এর 3 এর 4, দেখো 4 সাথে 28, 3 সাথে কত? 21। তাহলে 28 এর 3 এর 4 মানে কত দাঁড়ালো? 28 এর 3 এর 4 মানে দাঁড়ালো 21 ইউনিট। আর 28 এর 4 এর 7 মানে 4 সাথে 28, এটা কত? 16 ইউনিট। এবার এই 21 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 21,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1,000 টাকা, 16 ইউনিটের ভ্যালু কত হবে? 16,000 টাকা। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক, লাস্ট দেখো 120, 120 কি আছে? 81 টু দি পাওয়ার 0.25 ইন্টু 9 টু দি পাওয়ার 0.5 ইন্টু 27 টু দি পাওয়ার 1.5 ডিভাইডেড বাই 243 টু দি পাওয়ার 0.5। 81 মানে কি 3 এর পাওয়ার 3, 3 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, 3 3 এ 9, 3 9 27, না সরি 3 টু দি পাওয়ার 4, এটা কত হবে? 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, সামনে মাথার উপরে 0.25 আছে, 0.25 মানে কত? 1/4। কেমন করে স্যার? 0.25 বাই 100, 0.25 বাই 100 মানে কত? 1/4 ইন্টু 9 মানে কত?
3 স্কোয়ার, এই যে 3 স্কোয়ার 0.5 মানে কত 1/2, 27 মানে কত 3 কিউব, 1.5 মানে কত 3/2, ডিভাইডেড বাই মানে আমি একদম এটার তলায় লিখে দিচ্ছি, সবগুলোর তলায় একসাথে, ঠিক আছে, ডিভাইডেড বাই 243 মানে 3 টু দি পাওয়ার 5, 0.5 মানে কত 1/2, বোঝা গেছে। এবার দেখো এই যে 4 আর এই 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 9/2, এটা কিন্তু 3 পাওয়ার উপরে আছে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফাই করে এখানে লিখি তাহলে এইটা থাকলো 3, ফার্স্টের পার্টেও 3, পরের পার্টেও 3, এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3/2 মানে 3 টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কত, এটা 3 টু দি পাওয়ার 5/2, বোঝা গেছে। এবার 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, 1 প্লাস 1 প্লাস 9/2, এটাকে যদি আরো সিম্পলিফাই করি তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 9/2, এটা মাইনাস হয়ে গেলে কত হবে 5/2, এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে নিয়ে আসি, তাহলে 2 আসছে লসাগু, 2 প্লাস 2 এটা কত 2 প্লাস 2 প্লাস 9 মাইনাস 5 ডিভাইডেড বাই কত 2, 9 2 11 2 13, 13 থেকে 5 বাদ দিলে 8, 8 ডিভাইডেড বাই 2 মানে কত 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত আসবে 81, দ্যাট ইজ অপশন এ। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এই 120 পর্যন্ত আমাদের অঙ্ক। তাহলে T20 পার্ট 6 ক্লাস 6 এর অঙ্ক আমরা করলাম। জানি না তোমাদের অসুবিধা হয়েছে কিনা, আমি সেটআপটা একটুখানি চেঞ্জ করেছি, যার জন্য আমি চাইছিলাম স্ক্রিনটা যাতে ভালো মতন ভাবে দেখা যায়। আমাকে হয়তো বা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে কারণ মুখে আলো খুব একটা পড়ছে না, ঠিক আছে। চলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। মেন তোমাদের ব্যাপার আমাকে দেখা নয়, মেন ব্যাপার হচ্ছে তোমাদের অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা, স্ক্রিনে কোথাও দেখতে অসুবিধা হচ্ছে কিনা। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।